জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর কি ঘটছে চারপাশে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। সেনাবাহিনীকে জনগণের সুবিধায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে সেনাবাহিনীর এই সুযোগ সুবিধা ভোগ করবে জনগণ। সকালে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীতে যে ঘাটতি বা স্বল্পতা রয়েছে সেই স্বল্পতা পূরণের জন্য কাজ করবে সেনাবাহিনী। আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তবে পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি। এর আগেও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল একথাও এই মামলার ইজহারে কোনোটাই বলা হয় নাই, এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই, কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই। বাড্ডা থানার মামলা হচ্ছে 11/9/24 আবদুল্লাহ আল মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে 7/8/24 সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা 3/8/24 আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনাকে সোনেশ দেখানো হয়। রপ্তানির আড়ালে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে গত 12 বছরে 3টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এ টাকা পাচার করেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে। এই ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। এছাড়া সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় 33,000 কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে আলাদা অনুসন্ধান কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম সিআইডিতে চলমান রয়েছে। সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে এর মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখানোর আবেদন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া 7 জনকে রিমান্ডে নেয়ার আবেদন জানান। শুনানি শেষে সবাইকে গ্রেপ্তার দেখিয়ে 7 জন আনসার সদস্যকে 3 দিন করে রিমান্ড দেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত। এর আগে 25 আগস্ট চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন, শাহবাগ, রমনা ও বিমানবন্দর থানায় 4টি মামলা হয়। মামলায় 426 জন আনসার সদস্যকে আসামি করা হয়। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজন করায় সাবেক 3 সিএসি কাজী রাকিবউদ্দিন আহমেদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সংসদ সদস্যদের। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 শরীফুল হকের আদালতে মামলা দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম।
মামলা গ্রহণের পর পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীর আইনজীবী বলেন, গত 3 নির্বাচনে বিরোধী দলসহ অনেক নেতার অংশগ্রহণ ছিল না। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনের মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে 3টি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। তাই রাষ্ট্রদ্রোহ ও প্রতারণা মামলায় দায়ের করা হয়েছে। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতে এনেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। সকাল 9:40 ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোর ভায়াডাক্টের স্প্রিংয়ে সমস্যা দেখা দেয়ায় বিকেলের আগে চালুর সম্ভাবনা নেই। ডিএমটিসিএলের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, অনিবার্য কারণবশত সকাল 9:40 হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছে, মেট্রো রেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে। পরে অবশ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে না। বেয়ারিংয়ের ত্রুটি দেখা দেয় তা মেরামতের সময় লাগবে। বিকেলের আগে মেট্রো চালুর সম্ভাবনা নাই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মেট্রো রেল বন্ধ থাকায় মতিঝিল সহ বিভিন্ন স্টেশনে প্রচুর মানুষ মেট্রো রেলের জন্য অপেক্ষা করছে। তারপরে এখানে আসছি, এখন দেখি যে বন্ধ। আমরা তো জানতাম না যে এরকম হঠাৎ বন্ধ হয়েছে। সো এটা আমাদের জন্য আসলে এটা কনভিনিয়েন্ট বাংলাদেশের জন্য, সবার জন্য। কিন্তু এরকম সাডেন কিছু একটা হলে যদি আমরা নোটিশ না পাই তাহলে তো আসলে ডিসকমেন্ট হয়। আমাদের ভায়াডাক্টের একটু সমস্যা হয়েছে, ভায়াডাক্টের বিয়ারিং স্প্রিং একটু সমস্যা হয়েছে, সেটার জন্য একটু অ্যালাইনমেন্টের সমস্যা হচ্ছে, কাজ করতেছে। এটা বিজয় সরণি এবং ফার্ম গেটের মাঝখানে, ফার্ম গেট যে আই হসপিটাল আছে ইসলামিয়া চক্ষু হসপিটালের সামনে, এটা বলা যাচ্ছে না, কাজ করতেছে। বিকাল নাগাদ হয়তো হয়ে যেতে পারে, যদি বড় কিছু না হয়। এখন চারদিকে নিচে ছোট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম, আপনি দেখছেন এখন চারদিক। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে উপাচার্যবিহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। গেল কয়েকদিনের আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অধ্যাপক আবু তাহের পদত্যাগের পর থেকেই খালি পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদটি। এছাড়া পদত্যাগ করেছেন প্রক্টোরিয়াল বডি ও হল প্রভোস্টরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। দীর্ঘ সেশন জটের কবলে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় যতক্ষণ পর্যন্ত ভিসি নিয়োগ না হবে ততক্ষণ মূল ফটক তালাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিস্টের যারা দূষর ছিল তাদেরকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেছি। এখন আপনারা জানেন, ডিনস কমিটির চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। ডিনস কমিটিতে যারা আছে তারা ওই সময়ে নিয়োগপ্রাপ্ত, তাহলে এই কথা বলার যে অবকাশ রাখে না, তারাও ফ্যাসিস্টের দূষণ। সর্বশেষ 2017 সালে কিন্তু হলে অ্যালটমেন্ট দিয়েছে বৈধভাবে। এরপরে যারা ছিল তারাই পলিটিক্যাল এঙ্গেজমেন্টে উঠছে, অবৈধভাবে উঠছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এখন যেহেতু দেশ পরিবর্তন হয়েছে, এখন তো আর কাউকে এখানে অবৈধভাবে তার কাউকে থাকতে দেওয়া যাবে না। এখন পর্যন্ত আমাদের ভিসি প্রভিসি কোনো প্রজ্ঞাপন দেওয়া হয় নাই, অথচ আমাদের সাহিত্য বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু দেওয়া হয়েছে। আমাদের মূল দাবি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসির প্রজ্ঞাপন দিতে হবে। গ্যাস সংকটের অজুহাতে 8 মাস ধরে বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। যাতে কারখানার যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি মানবেতর দিন কাটাচ্ছেন দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
দেশের বাইরে থেকে 1 টন ইউরিয়া সার আমদানি করতে খরচ হয় 1 লাখ টাকা। দেশে যার উৎপাদন খরচ মাত্র 25,000 টাকা। এমন অবস্থায় দ্রুত কারখানা চালুর দাবিতে সকালে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবছরের 15 জানুয়ারি গ্যাস সংকটের কারণ দেখিয়ে কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মৌসুমের 10ম চা নিলাম। এতে 3টি ব্রোকার্স হাউজের 1,70,291 কেজি চা তোলা হয়। নিলামে তোলা চায়ের আনুমানিক বাজার মূল্য 4 কোটি 25 লাখ টাকার বেশি। সংশ্লিষ্টরা জানান, এবারে চায়ের গুণগত মান ভালো হলেও বিক্রি হয়েছে মাত্র 30 ভাগ চা। এনটিসির প্রেমনগর বাগানের হোয়াইট টি বিক্রি হয় 2,700 টাকায়, আর বৈকণ্ঠপুর চা বাগানের ব্ল্যাক টি বিক্রি হয় 253 টাকায়। এদিকে সাম্প্রতিক নিলামগুলোতে চা বিক্রি কমে যাওয়া অনেক বাগানেই শ্রমিকদের মজুরি দিতে পারছে না, যাতে সৃষ্টি হচ্ছে শ্রমিক অসন্তোষ। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল 6টা পর্যন্ত। প্রথম ধাপের 24টি আসনের মধ্যে জম্মুতে 8টি এবং কাশ্মীরে 16 আসনে ভোট হচ্ছে। এই ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন 219 জন প্রার্থী এবং ভোটার সংখ্যা 23,27,580 জন। প্রায় 1 দশক পর বিধানসভা ভোট হচ্ছে ভূস্বর্গ হিসেবে পরিচিত এই উপত্যকায়। কয়েক স্তরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনও। আগামী 25 সেপ্টেম্বর দ্বিতীয় ধাপ এবং 1 অক্টোবর শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক সম্পর্কে ভারতকে অসদাচরণের দায়ে অভিযুক্ত করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কী কারণে অভিযোগ তা স্পষ্ট করেননি রিপাবলিকান নেতা, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চমৎকার ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন তিনি। মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে তিনি জানান, আগামী সপ্তাহে মোদীর সঙ্গে দেখা করবেন, যদিও কোথায় বসবেন তা জানাননি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দেখা যেতে পারে দুই নেতাকে। 2017 থেকে 2020 সাল পর্যন্ত হোয়াইট হাউসে থাকাকালীন ট্রাম্প মোদীর সম্পর্ক বেশ উষ্ণ ছিল। 2020 সালে ভারতে সফর করেছিলেন ট্রাম্প, তার জন্য বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন মোদী। মেয়র প্রার্থীদের কুৎসিত লড়াইয়ের সাক্ষী হলো ব্রাজিল। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বিতর্কে লোহার চেয়ার দিয়ে প্রতিদ্বন্দ্বীর উপর হামলা করে বসেন এক প্রার্থী। সিএনএন জানিয়েছে, ঘটনাটি রোববারের বিতর্কে নিজের বক্তব্য তুলে ধরছিলেন পাবলো মার্শাল নামের এক প্রার্থী। এ সময় টিভি পর্দায় হঠাৎ পাশ থেকে চেয়ার দিয়ে পাবলোর মাথায় আঘাতের চেষ্টা করেন হোসে লুইস নামের অপর প্রার্থী। পাবলো হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করায় তার হাতে আর বুকেও আঘাত লাগে। গুরুতর আহত না হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। যৌন হয়রানির প্রসঙ্গ তুলে পাবলো উস্কে দিয়েছিলেন বলে দাবি অভিযুক্ত হোসের। তাকে বিতর্ক থেকে বহিষ্কৃত করা হলেও কৃতকর্মের জন্য অনুতপ্ত নন বলে জানিয়েছেন তিনি। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে শুক্রবার প্রথম ম্যাচ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। সে ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। একদিন বিরতি দিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুদল পাবে সেমিফাইনাল খেলার সুযোগ। শেষ চারের লড়াই আগামী 28 সেপ্টেম্বর, আর ফাইনাল গড়াবে চলতি মাসের 30 তারিখ। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। শেষ করছে এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।